সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু প্রিপেয়ার আ রিসার্চ প্রপোজাল। অর্থাৎ রিসার্চ প্রপোজাল আমরা কেমন করে তৈরি করব। আমাদের যারা নতুন গবেষক, গবেষণার ছাত্রছাত্রী, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পিএইচডি অথবা যে কোনো রিসার্চ প্রজেক্টের জন্যে প্রিপারেশন নিচ্ছি, তাদের প্রত্যেককেই একটা রিসার্চ প্রপোজাল জমা করতে হয়। এখন সেই রিসার্চ প্রপোজাল বানানোর পদ্ধতিটা কি? আমরা কেমন করে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে পারবো? সে বিষয়েই আজকের আলোচনা। প্রথমেই আমরা একটু মনে করার চেষ্টা করব যে আমি এর আগের আলোচনাতে মেনশন করেছি যে গবেষণার ৩টে ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে প্রি রিসার্চ, তারপরের ফেজটা রিসার্চ এবং তারপরে হচ্ছে পোস্ট রিসার্চ। রিসার্চ প্রপোজালের পেছনে একটা যে ফেজটা রয়েছে সেটা হচ্ছে প্রি রিসার্চ ফেজ। এই প্রি রিসার্চ ফেজে আমাদের কি করতে হয় আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে রিসার্চ প্রবলেমকে ফর্মুলেট করতে হয় এবং রিসার্চ কোয়েশ্চেনগুলোকে ফর্মুলেট করতে হয়, অর্থাৎ ফ্রেম করতে হয়। তার মানে এই যে রিসার্চ প্রবলেম কিভাবে আমরা ফর্মুলেট করব তারও একটি বিশেষ পদ্ধতি আছে। আমি এর আগেও মেনশন করেছি আগের ভিডিওগুলোতে, অন্টোলজি, এপিস্টেমোলজি, মেথডোলজি। ফলে এই পুরো বিষয়টা শুরু হচ্ছে যেটা থেকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা প্রথমে এই যে প্রি রিসার্চ ফেজ সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। আমরা দেখে থাকবো বিভিন্ন পেপারে, অর্থাৎ জার্নালে প্রকাশিত পেপারে কিংবা কোনো বুক সেকশনে আমরা একটি অ্যাবস্ট্রাক্ট দেখতে পাই। এই অ্যাবস্ট্রাক্টটা কেমন করে তৈরি হয়? এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে ওই প্রাইমারি আইডিয়া, অর্থাৎ কোনো কংক্রিট কিছু নয়, কিন্তু তার একটা প্রাইমারি ভাবনা। এই ভাবনাটার সূচনা হয় যেভাবে, আমি সেটা আগেই বলেছিলাম যে এই যে আমার অন্টোলজি এবং এপিস্টেমোলজি এটা ঠিক করে দেয় যে কোনো একটা বিষয়কে, কোনো একটি ইস্যু হতে পারে, কোনো একটি থিওরি হতে পারে, কোনো সেটা যাই হোক, সেই বিষয়ে আমার ভাবনার রূপটা কেমন হবে। অর্থাৎ আমরা একটা ভাবনাকে প্রথম যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে চলে সেটাকে একটা প্রাথমিক রূপদান করার চেষ্টা করি, যদিও সেটাকে কোনো কাঠামোর মধ্যে আমরা বাঁধার চেষ্টা করি না। সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকে কি? অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকে আমার একটা প্রপোজ টাইটেল, অর্থাৎ আমি যে বিষয়ে পেপারটা লিখতে চাইছি সেই বিষয়ের একটি টাইটেল, এবং তারপরে যদি সাবটাইটেল দরকার হয় সাবটাইটেল থাকে, এবং তারপরে অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমরা বেসিক্যালি ৩টে জিনিসকে অ্যাড্রেস করি: হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। আমি কি বলতে চলেছি, অর্থাৎ রিসার্চ প্রবলেমটা কি, এবং কেন সেটা হচ্ছে, কেন আমি এরকম ভাবছি, অর্থাৎ জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল, এবং হাউ, হাউ টু স্টাডি দিস, অর্থাৎ মেথডস। আবারও সেই অন্টোলজি এপিস্টেমোলজির প্রশ্নটা। ফলে আমি সে বিষয়ে আগেই আলোচনা করেছি। ফলে আজকে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি আমাদের একটা প্রাথমিকভাবে একটা প্রি রিসার্চ হয়ে গিয়ে থাকে, আমাদের যদি একটা প্রাথমিক অ্যাবস্ট্রাক্ট রেডি থাকে যে কোনো একটি বিষয়ে, তারপরে আমরা সেটাকে একটা রিসার্চ প্রপোজালে রূপদান করার চেষ্টা করতে পারি। কেমন করে আমরা সেই অ্যাবস্ট্রাক্টটাকে একটা রিসার্চ প্রপোজালে ট্রান্সফর্ম করতে পারবো, সে বিষয়েই এই আলোচনা। ফলে আমরা প্রথমেই যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে টাইটেল। আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই যখনই আমরা একটা রিসার্চ প্রপোজাল তৈরি করার চেষ্টা করি এবং সেখানে একটা টাইটেল আমাদেরকে দিতে হয়। আমরা বুঝতে পারি না যে কোন টাইটেলটা আমরা দেব, কেমন করে দেব। সেই টাইটেলটাকে আমরা অনেক সময় ভুল করে এস্থেটিক্যালি ভাববার চেষ্টা করি, অর্থাৎ এই টাইটেলটা সুন্দর লাগবে, এই টাইটেলটা বললে আমার একটু দেখতে ভালো লাগছে। ফলে আমরা তার যে বিউটিফিকেশন, তার যে এস্থেটিক এলিমেন্ট, সেইটার উপর অনেক সময় গুরুত্ব দিয়ে ফেলি। কিন্তু টাইটেল, আমি বলতে চাইছি যে টাইটেল কিন্তু অ্যাবসলিউটলি টেকনিক্যাল একটি বিষয়। ফলে আমার টাইটেল কি হবে সেটা ঠিক করে দেবে আমার অ্যাবস্ট্রাক্ট। আমি যেভাবে ভেবেছি ওই বিষয়ে, রিসার্চ প্রবলেমকে আমি যেভাবে ফর্মুলেট করেছি, আমার যে রিসার্চ কোয়েশ্চেন এবং আমার যে রিসার্চ মেথড, অর্থাৎ আমার অন্টোলজি, এপিস্টেমোলজি এবং মেথডোলজি, সেটিই ঠিক করে দেবে যে আমার রিসার্চ টাইটেল এক্স্যাক্টলি কী হবে। এখানে এস্থেটিক কোনো এলিমেন্টের কোনো ব্যাপারই নেই। ফলে সম্পূর্ণটাই টেকনিক্যাল। এবার আমরা বুঝে নেব যে এই টেকনিক্যালি আমরা কেমন করে একটা টাইটেলকে ভাবতে পারি। যেরকম একটা রিসার্চ প্রপোজালের শুরুতেই প্রথমেই আমাকে রিসার্চ টাইটেল এবং সাবটাইটেল যদি প্রয়োজন হয় সেটা দিতে হবে।
এই টাইটেল এবং সাবটাইটেল ঠিক করতে গেলে আমাকে প্রাইমারিলি যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তিনটে জিনিস এখানে আমাদের অন্তত বোঝবার প্রয়োজন আছে। একটা হচ্ছে ইউনিভার্স অফ দ্য স্টাডি, ২ নম্বর হচ্ছে ইউনিট অফ দ্য স্টাডি বা ইউনিট অফ অ্যানালিসিস, আর ৩ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে টেম্পোরাল এবং স্প্যাশিয়াল ডাইমেনশন। অর্থাৎ স্প্যাশিয়াল তো তাও প্রথমে হলো, টেম্পোরাল ডাইমেনশন অর্থাৎ সময়, টাইম ফ্রেম। তাহলে প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ইউনিভার্স অফ দ্য স্টাডি। ইউনিভার্স অফ দ্য স্টাডি বা স্টাডি পপুলেশন আমরা অনেক সময় বলি, এইটা আবার দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে থিওরিটিক্যাল ইউনিভার্স অফ দ্য স্টাডি, আর একটা হচ্ছে স্টাডি পপুলেশন অফ দ্য স্টাডি। অর্থাৎ ইউনিভার্স বা পপুলেশন যাই বলি না কেন, সেটার দুটো রূপ আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল পপুলেশন আর একটা হচ্ছে স্টাডি পপুলেশন। থিওরিটিক্যাল পপুলেশন হচ্ছে যে বৃহত্তর থিওরিটিক্যাল ফ্রেমকে আমরা ধরবার চেষ্টা করছি সেটা, আর যেটা মানে অর্থাৎ তার যে স্প্যান, থিওরিটিক্যাল স্প্যান, সেটাকে আমরা থিওরিটিক্যাল পপুলেশন বলছি বা থিওরিটিক্যাল ইউনিভার্স বলছি। অর্থাৎ আমার আলোচনাটা যে থিওরিটিক্যাল ফ্রেমকে কোয়ালিফাই করে এবং সেইটাকে আমরা বোঝবার চেষ্টা করছি। আর একটা হচ্ছে স্টাডি পপুলেশন। স্টাডি পপুলেশন হচ্ছে আমরা যেহেতু হিউম্যানিটিসের চর্চা করি, সোশ্যাল সায়েন্সে আমাদের যে পপুলেশন অ্যাকচুয়াল সেটা হচ্ছে হিউম্যান বিংস। যদি আমার হিউম্যান বিংস হয় আমার স্টাডি মানে আমার পপুলেশন, আমার উদ্দেশ্য, তাহলে সেইটা হবে আমার স্টাডি পপুলেশন। অর্থাৎ একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি বলি সোশ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া, তাহলে সোশ্যাল জাস্টিস শব্দটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পপুলেশন, কারণ সোশ্যাল জাস্টিসের একটা বৃহত্তর থিওরিটিক্যাল আলোচনা আছে, সেটার বিস্তৃতি একটা ব্যাপক, তাহলে এটা হয়ে যাবে আমার থিওরিটিক্যাল পপুলেশন। আর ইন ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে আমরা এখানে যে ভারতকে বোঝাচ্ছি, সেই ভারতে বসবাসকারী সকল মানুষ হয়ে যাবে আমার স্টাডি পপুলেশন। ঠিক এইভাবে আমাকে ভাবতে হবে। এবার যে বিষয়টায় আমাদের আলোচনা আলোকপাত করতে হবে সেটা হচ্ছে ইউনিট অফ অ্যানালিসিস। আমরা জানি যে আমাদের এখানে হয় আমাকে স্যাম্পল করতে হবে অথবা আমাকে সেন্সাস করতে হবে। এবার ভারত যদি আমার স্টাডি পপুলেশন হয়, সেটাকে সেন্সাস করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না, আমাদের মতো সমাজবিজ্ঞানীর পক্ষে সম্ভব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্যাম্পলিং, অর্থাৎ আমরা এখানে স্যাম্পল গ্রহণ করতে পারি। যেরকম একটা আমার শরীর খারাপ করলে আমার ব্লাড টেস্ট করতে হয়, ব্লাড কালচার করতে হয়, সেক্ষেত্রে সামান্যই ব্লাড শরীর থেকে নেওয়া হয় এবং তারপরে তার বেসিসে ডিসিশন নেওয়া হয়। সেই রকমভাবেই সমগ্র শরীরের সমগ্র ব্লাড সেখানে বের করার প্রয়োজন হয় না। তেমনি ইন্ডিয়াকে যদি আমাকে আলোচনা করতে হয় সোশ্যাল জাস্টিস, তাহলে তার একটা স্যাম্পল আমাকে নিতে হবে। তাহলে আমার যে ইউনিট অফ অ্যানালিসিস সেইটা আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে আমার যে ব্রডার হোল বা যে ইউনিভার্স স্টাডি পপুলেশন, তার মধ্যে এবার আমাকে ইউনিট অফ অ্যানালিসিসটাকে বুঝতে হবে। যেরকম হতে পারে যে সোশ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া যদি আমি বলি, তখন আমি সেখানে একখানা কেস স্টাডি of say 2 districts of West Bengal, তাহলে সেইখানে আমার এইটা হয়ে গেল তার স্যাম্পল। এবার আমি কেস স্টাডি তো করবো বুঝলাম, কিন্তু সেটা কতদিন, অনন্তকাল ধরে তো এই গবেষণা চলতে পারে না, এবং সেটা আমি একেবারে আদি থেকে অন্ত পর্যন্ত তো করবো না। তাহলে টেম্পোরাল ফ্রেমটা কি হবে, সময়, কোন সময় থেকে শুরু হচ্ছে, কোন সময় পর্যন্ত আমি নিচ্ছি। দেখা গেল আমি ঠিক করলাম যে আমি শেষ 1 দশক নিতে চাই, তাহলে 2014 থেকে 2024 এই যে 10 বছর, এইটা হবে আমার টেম্পোরাল ডাইমেনশন অফ দ্য স্টাডি। এই হচ্ছে একটা টাইটেল, যেরকম এখানে একটা স্যাম্পল টাইটেল দেওয়ার চেষ্টা করছি, যে এনভায়রনমেন্টাল সেফগার্ডস অ্যান্ড ফরেস্ট কনজারভেশন ইন ইন্ডিয়া। এখানে এই যে এনভায়রনমেন্টাল সেফগার্ডস অ্যান্ড ফরেস্ট কনজারভেশন, এইটাই হচ্ছে এখানকার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ড, মানে থিওরিটিক্যাল ডাইমেনশন অর্থাৎ থিওরিটিক্যাল পপুলেশন। আর ইন্ডিয়া এটা হচ্ছে স্টাডি পপুলেশন। অ্যান অ্যানালিসিস অফ দ্য ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023। তাহলে আমার ইউনিট অফ অ্যানালিসিসটা কি, সেটা হচ্ছে ওই পার্টিকুলার বিলটা, ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023। এখানে টাইম ফ্রেমের প্রয়োজন হয়নি, কারণ এটা ইমপ্লাইড, ওই একটা বিলকেই বোঝানো হয়েছে এবং সেই বিলটার সময়সীমাও উল্লেখ করা আছে। ফলে এইভাবে একটা আমরা টাইটেলকে বেছে নিই এবং আমরা একটা টাইটেলকে টেকনিক্যালি ডেভেলপ করি। ফলে টাইটেল সবসময় একটা টেকনিক্যালি ডেভেলপ করার বস্তু, এটা কোনো এস্থেটিক এলিমেন্ট নেই। সেটা রিসার্চ প্রপোজাল পিএইচডির জন্য হতে পারে, যেটা যে কোনো প্রজেক্ট হতে পারে। এবং একটা জিনিস এখানে মেনশন করা প্রয়োজন, যে স্টাডিটা কি ধরনের, অর্থাৎ তার যে মেথডস সেটা ঠিক করে দেয়, তার নেচার অফ স্টাডি। যেরকম যদি এটা এক্সপ্লোরেটিভ স্টাডি হয়, তাহলে টাইটেল এক রকমের হবে। যদি এটা এক্সপ্ল্যানেটরি স্টাডি হয়, তাহলে এক রকমের হবে। যদি এটা লঙ্গিটিউডনাল রিসার্চ হয়, তাহলে এক ধরনের টাইটেল হবে।
এটা যদি ডেসক্রিপটিভ অ্যানালিসিস হয় তাহলে আর এক ধরনের টাইটেল হয়। অর্থাৎ টাইটেল নেচার অফ রিসার্চের উপরেও নির্ভর করে যে টাইটেলটা কেমন হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা প্রপোজাল শুরু হয় তাহলে প্রথম যেটা দিয়ে সেটা হচ্ছে টাইটেল এবং সাবটাইটেল যদি দরকার হয়। তারপরেই যে প্রথম প্যারাগ্রাফটা আমরা লিখি একটা রিসার্চ প্রপোজালে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্টটা লেখা হয়, হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। এই পুরো প্রপোজালটাই তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা এখানে লিখি তিনটে প্রশ্নকে ফোকাস করে। হোয়াট, কি বলতে চাইছি এখানে, অর্থাৎ হোয়াটের মধ্যে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল। এই যে টাইটেলটা আমরা নিলাম তার নভেলটি কি, কেন নিলাম, সেটা হচ্ছে হোয়াই। অর্থাৎ প্রথমে হচ্ছে কি বলতে চলেছি এখানে, আমার বিষয়বস্তু কি, এটা বলে ফেলা। তারপরের অংশটুকু হচ্ছে হোয়াই, কেন কেন প্রয়োজন এই ধরনের স্টাডি করার, এর আগেও তো প্রচুর স্টাডি হয়েছে, এই স্টাডির নভেলটিটা কি, এবং হাউ, আমরা কেমন করে এইটাকে ফ্রেম করতে পারি, এই স্টাডিটাকে ডিজাইন করতে পারি। অর্থাৎ এই যে তিনটে বিষয় সেটা নিয়েই ইন্ট্রোডাকশনটা লিখতে হয় খুব ছোট্ট করে। তারপরে যে প্যারাগ্রাফটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। একটু আগেই বললাম যে ডিফাইনিং দ্য থিওরিটিক্যাল ইউনিভার্স অফ দ্য স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল ইউনিভার্সটাকে আমাকে তৈরি করতে হবে, ঠিক করতে হবে। যেরকম একটু আগেই বললাম যে সোশ্যাল জাস্টিসের কথা, তাহলে সোশ্যাল জাস্টিস হলে আমাকে সোশ্যাল জাস্টিসের যে সামগ্রিক থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেইটাই আমাকে এখানে বলতে হবে, এবং বলতে হবে যে এই যে বৃহত্তর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেইটার মধ্যে আমার স্টাডিটা বা আমার রিসার্চ প্রবলেমটা কিভাবে ফিট করছে, কিভাবে আমি এই সামগ্রিক প্যারাডাইমের মধ্যে আমার রিসার্চ প্রবলেমটাকে কোয়ালিফাই করাচ্ছি, এটা। ফলে সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটা হলো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তারপরে আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। অর্থাৎ আমি যে রিসার্চ প্রবলেমটা ভেবেছি, আমি এর আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে যে কোনো একটা প্রবলেম এবং রিসার্চ প্রবলেমের মধ্যে একটা তফাৎ আছে। যে কোনো প্রবলেমই রিসার্চ প্রবলেম নয়। রিসার্চ প্রবলেমটা যে রিসার্চ প্রবলেম তার যে জাস্টিফিকেশন সেটাই এখানে লিখতে হয়। তাহলে এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ রিসার্চ প্রবলেমকে ডিসক্রাইব করা যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম। তারপরে বলা হোয়াই, এই প্রবলেমের সম্ভাব্য কারণগুলো। এক্স্যাক্টলি আমি তো রিসার্চ করিনি, প্রি রিসার্চ করেছি, ফলে প্রি রিসার্চের ভিত্তিতে কি হতে পারে, তার অ্যাজাম্পশনগুলো কি, এই প্রবলেমটাকে ডিসক্রাইব করে কি কি অ্যাজাম্পশন এখান থেকে বেরিয়ে আসছে, অনুমানগুলো কি সেটা। ফলে এটা বলা, অর্থাৎ একদিকে ডিসক্রিপশন অফ দ্য রিসার্চ প্রবলেম বলা, তারপর এর মধ্যে কি কি ভেরিয়েবলস আমরা পাচ্ছি, ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়েবলস সেটা বলা, এবং তার থেকে কিছু অ্যাজাম্পশন যদি ড্র করার থাকে, নিশ্চয়ই করার হচ্ছে, সেইটাকে বলা যে সম্ভাব্য এই এই বিষয়গুলো এখান থেকে উঠে আসছে, এবং কেন সর্বোপরি এই রিসার্চ প্রবলেমটা নিয়ে ভাবা প্রয়োজন। অর্থাৎ এই রিসার্চ প্রবলেমটা কেন আমাদের কাছে এত আলোচনার বিষয়, এত বড় বিষয় হিসেবে অ্যাপিয়ার করছে, তার জাস্টিফিকেশন। এইটি হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, এটা তৃতীয় প্যারাগ্রাফ। তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিউ অফ রেলিভেন্ট লিটারেচার। এই যে রিসার্চ প্রবলেমটা আমরা ভাবলাম, এবার সেই রিসার্চ প্রবলেমটাকে মীমাংসা করতে গেলে আমাকে কি দরকার, আমার দরকার লিটারেচার। তাহলে আমাকে সার্চ করে, সার্চের উপর আমি একটা আলাদা লেকচার দেবো যে সার্চ কেমন করে করতে হয়, একটা রিভিউ অফ রেলিভেন্ট লিটারেচার করতে হবে, কারণ লিটারেচারের তো মহাসমুদ্র রয়েছে, সেখান থেকে আমার রেলিভেন্ট লিটারেচার খুঁজে বার করতে হবে। তারও একটা পদ্ধতি আছে, যদিও এই ভিডিওতে এই অল্প সময়ে বলা মুশকিল, আমি পরে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এটার উপরে। সেখানে আমরা কি করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এক্সিস্টিং লিটারেচার। যত লিটারেচার আমার আছে এই প্রসঙ্গে প্রাসঙ্গিক, সেটা আমি আগেই বললাম যে সার্চটা কেমন করে করতে হয় শিখিয়ে দেবো। তারপরে সেগুলোকে ক্লাসিফাই করা, কতগুলো শ্রেণীতে বিভক্ত করা, যে কত রকমের লিটারেচার আছে তারও বিশেষ পদ্ধতি আছে। রানিং সামারি অফ আর্গুমেন্টস, অর্থাৎ যতগুলি আর্গুমেন্ট সেই এক্সিস্টিং লিটারেচার থেকে আসছে সেগুলোর একটা রানিং সামারি করা, যে আমরা মোটামুটি এই বিষয়ে এই এই লিটারেচার পাচ্ছি, তার থেকে এতগুলো ওপিনিয়ন বা এতগুলো আর্গুমেন্ট পাচ্ছি। তারপরে ক্রিটিক্যাল রিডিং অফ দ্য লিটারেচার, এবার যেটা পাচ্ছি না সেইগুলো বলার চেষ্টা, অর্থাৎ ক্রিটিক্যালি রিড করা। একবার তো নর্মাল সামারি হলো আর্গুমেন্টগুলো, কিন্তু তার একটা ক্রিটিক করা, সেটার উপরে একটা প্যারাগ্রাফ এখানে যোগ করা দরকার। তারপরে ফাইনালি এই পুরো বিষয়টা শেষ হবে আইডেন্টিফিকেশন অফ রিসার্চ গ্যাপ দিয়ে। ফলে আমি এই যে সামগ্রিক আলোচনা করলাম এবং তাকে ক্রিটিক করলাম, সেটার থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে এই এক্সিস্টিং লিটারেচার দিয়ে আমি যে রিসার্চ প্রবলেমটাকে আলোচনা করতে চাইছি সেইটা মীমাংসা করা সম্ভব নয়। যদি সম্ভব হয়ে যায় তাহলে তো এই রিসার্চ প্রপোজাল আর এগোবে না, কিন্তু যদি সম্ভব না হয় তবেই আমি
এই রিসার্চ প্রপোজালটাকে অ্যাকচুয়াল একটা রিসার্চ প্রপোজালে রূপ দিতে পারবো। অর্থাৎ আমাকে এখানে আলোচনা করে দেখাতে হবে যে রিসার্চ গ্যাপটা কোথায়। এখন এই গ্যাপ অনেক রকম হতে পারে। এটা ডেসক্রিপটিভ রিসার্চ তখনই হয় যখন দেখা যায় যে ডেসক্রিপশন আমাদের অ্যাভেলেবেল আছে রিসার্চ প্রবলেম সম্বন্ধে, যে তথ্যগুলি আমাদের কাছে আছে সেগুলো ইনঅ্যাডিকুয়েট, আরও তথ্য দরকার, আরও ডেসক্রিপশন দরকার, তাহলে ডেসক্রিপটিভ স্টাডি হবে। দেখা গেল আমাদের এ বিষয়ে অ্যানালিসিস আছে অনেক রকমের, অনেকগুলো আর্গুমেন্ট অলরেডি পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলি যথেষ্ট নয়, আরও নতুন কিছু আর্গুমেন্ট আমি যোগ করতে পারি, তাহলে সেটা অ্যানালিটিক্যাল স্টাডি হবে। এক্সপ্লোরেটিভ স্টাডির ক্ষেত্রে আমি আগেই বললাম, দেখা গেল যে ফ্যাক্টগুলো আমাদের নোন ফ্যাক্ট আছে কিন্তু সেই ফ্যাক্টগুলোই যথেষ্ট নয়, তাহলে আমাকে আরও নতুন করে ফ্যাক্ট খুঁজতে হবে, তাহলে সেটা এক্সপ্লোরেটিভ স্টাডি হবে। অর্থাৎ এই গ্যাপটা যে নেচারের তার উপরে ডিফাইন মানে নির্দিষ্ট হবে যে কোন স্টাডি হবে। দেখা গেল যে ধরনের আলোচনা আমাদের হয়েছে সেখানে সবই ঠিক আছে, কিন্তু সেই আলোচনাগুলো মূলত দুটো বা তিনটে পদ্ধতিতেই করা হয়েছে, মেথড। এমন কিছু মেথডস রয়েছে যে মেথডসগুলো ইউজ করে এই বিষয়টাকে আলোচনা হয়, তাহলে সেটাকে মেথোডোলজিক্যাল গ্যাপ বলা হয়। ফলে এখানে নানান রকমের গ্যাপ হতে পারে। এই যে রিসার্চ গ্যাপ সেটাই ডিফাইন করবে যেমন স্টাডিটা কি নেচারের হবে। এরপরে যে বিষয়টা আমাদের রিসার্চ প্রপোজালে থাকতে হবে সেটা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন্স, ফ্রেমিং অফ রিসার্চ কোয়েশ্চেন্স বা হাইপোথেসিস। এখানে বলে রাখা ভালো, রিসার্চ কোয়েশ্চেন্স তখনই হবে যখন এক্সপ্লোরেটিভ স্টাডি হবে। কারণ আমরা কোয়েশ্চেন কখন করি? যখন ফ্যাক্টটা আমাদের কাছে অজানা থাকে। কিন্তু যখন আমি অলরেডি কিছু অ্যাজাম্পশন করতে পারছি, অর্থাৎ ফ্যাক্টটা আমার কাছে নোন, আমি কোনো অ্যানালিটিক্যাল স্টাডি করছি বা আমি কোনো এক্সপ্ল্যানেটরি স্টাডি করছি, তখন কিন্তু হাইপোথিসিস হবে। অর্থাৎ রিসার্চ কোয়েশ্চেন এবং হাইপোথিসিস কোনটা হবে সেটা নির্ভর করবে নেচার অফ স্টাডির উপরে। আমার স্টাডিটা যদি হয় এক্সপ্লোরেটিভ, অনলি দেন এটা রিসার্চ কোয়েশ্চেন্স হবে। আর আমার স্টাডি যদি অন্য যে কোনো হয় তাহলে সেটা হবে হাইপোথিসিস। তো হাইপোথিসিস মানে আমরা জানি যে আমরা আমরা একটা অ্যাজাম্পশন করছি আগের থেকেই যে পসিবল এই রেজাল্ট আমি পেতে পারি, অর্থাৎ অ্যাজিউম রেজাল্ট আমাদের, সেটা হচ্ছে হাইপোথিসিস। ফলে আমরা এখানে নেচার অ্যান্ড টাইপস অফ রিসার্চ কোয়েশ্চেন সেইটাই ঠিক করে দেবে যে আমার কোনটা হবে। এবং আহ, ও এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই যে কোয়েশ্চেনগুলো আমাদের কেমন হবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমার স্টাডিটা কেমন তার উপর নির্ভর করবে। আমরা যদি রিসার্চ কোয়েশ্চেনই করি তাহলে ফ্যাক্টকে আমরা তিনভাবেই বোঝার চেষ্টা করতে পারি, এবং প্রাইমারিলি দুভাবে করার চেষ্টা করতে পারি। একটা হচ্ছে হোয়াট দিয়ে, আমি আগেই বললাম ডেসক্রিপটিভ হবে সেক্ষেত্রে ফ্যাক্টগুলি। আমরা যদি একটা ডেসক্রিপশন তৈরি, হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে যেরকম হয়, আমরা ওয়াই করতে পারি, অর্থাৎ এইটা হচ্ছে ঠিক আছে, এটা নোন, কিন্তু আননোন হচ্ছে কেন হচ্ছে সেটা। আবার আমরা হাউ দিয়েও করতে পারি, অর্থাৎ কিভাবে তার এ হলো। আর হাইপোথেসিসের ক্ষেত্রে আমরা জানি, এটার উপর আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সেখানে নাল হাইপোথিসিস, সেখানে অল্টারনেট হাইপোথিসিস এবং সেখানে রিসার্চ হাইপোথিসিস, এইভাবে হাইপোথিসিস এবং হাইপোথিসিস টেস্টিং কেমন করে হয় তারপর সেপারেট লেকচার প্রয়োজন, ফলে সেটা আমি আলোচনা করব। এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে মেথোডোলজিক্যাল নোট। আমাকে এখানে দিতে হবে মেথোডোলজি, প্রপোজড মেথোডোলজি, আমি কেমন করে, হোয়াট অ্যান্ড হোয়াই তো হয়ে গেল, এবার হাউ টু স্টাডি, আমি এই যে প্রপোজালটা লিখলাম এটাকে কিভাবে স্টাডি করা যেতে পারে। তো এখানে প্রথমেই মেনশন করতে হবে যে আমার স্টাডি পপুলেশন কি। আমি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম ইন্ডিয়ার কথা, তাহলে ইন্ডিয়া যদি স্টাডি পপুলেশন হয়, আমার তারপরেই প্রশ্ন আসবে আমার ইউনিট অফ অ্যানালিসিস কি, তাহলে আমি ইউনিট কোনটা, যেরকম এক্সাম্পল দিলাম 2 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, তারা কি, তার সাইজ কি পপুলেশনের, এবং আমাকে দেখতে হবে সেখান থেকে আমি স্যাম্পল কেমন করে ড্র করব। স্যাম্পল কেমন হতে হবে, স্যাম্পল শুড অলওয়েজ বি ট্রুলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতে হবে, কারণ হেটেরোজিনাস আমাদের নেচারের পপুলেশন। এবং তারপরে আমাকে রিসার্চ ডিজাইনটা সেখানে লিখতে হবে, অর্থাৎ স্যাম্পল সাইজ কি, স্যাম্পল থেকে কোন পদ্ধতিতে স্যাম্পল ড্র করা হবে, এবং সব মিলিয়ে তার মেথডসগুলো কি হবে, ডেটা কালেকশন টেকনিক্স কি হবে, টুলস। একটা মাথায় রাখতে হবে যে মেথডোলজি মানে এখানে কিন্তু অনেক কিছু। একটা আমি আগেই বললাম যে স্টাডি পপুলেশনের ডেফিনেশন করা, ইউনিট অফ অ্যানালিসিসের ডেফিনেশন করা, তারপরে আমার স্যাম্পল স্যাম্পলিং মেথড বলা, স্যাম্পল সাইজ বলা, স্যাম্পল কেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ হবে তার আর্গুমেন্ট দেওয়া, এবং সব শেষে স্যাম্পলের যে ডিস্ট্রিবিউশন সেটা বলা, এবং তারপরে সেখানে টেকনিক্স, ডেটা কালেকশন টেকনিক্স কেমন করে হবে, ডেটা প্রেজেন্টেশন টেকনিক কি হবে, সেখানে কি কি টুলস ইউজ হবে, এবং ডেটা অ্যানালিসিস কোন পদ্ধতিতে হবে, এই সমস্তটা বলা। এবং সেখানে এরার,
ফ্যাক্ট মেনশন করা, যে পসিবিলিটিস অফ এরার, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি বলা ইত্যাদি। ফলে মেথোডোলজিক্যাল নোট বেশিরভাগ প্রপোজালে আমরা দেখতে পাই যে একটা 10টা লাইন লিখে ছেড়ে দেওয়া হয়েছে, 5টা লাইন লিখে ছেড়ে দেওয়া হয়েছে এবং খুবই ভেগ। সেটা নয়। মেথোডোলজিক্যাল নোট হচ্ছে একটা ডিটেইল প্রপোজাল অ্যাবাউট হাউ টু ডু দ্য রিসার্চ। এইটা হয়ে যাওয়ার পর এবার আমাদের প্ল্যান অফ স্টাডিতে আসতে হবে, প্রপোজ প্ল্যান অফ স্টাডি। অর্থাৎ এই যে রিসার্চটা যদি কমপ্লিট হয়, তারপরে সেইটাকে আমরা একটা রিসার্চ রিপোর্ট লিখব। অর্থাৎ এক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে ডিসার্টেশন বা থিসিস হবে। তো অন্য প্রজেক্ট প্রপোজাল যদি হয় তাহলে প্রজেক্ট রিপোর্ট হবে, অর্থাৎ রিসার্চ রিপোর্টিং। এই রিসার্চ রিপোর্টিংটার নেচারটা কেমন হবে, তার প্ল্যানটা কি, এটাকে আমরা অনেক সময় চ্যাপ্টারাইজেশনও বলি, কিন্তু এটাকে প্ল্যান অফ স্টাডি হচ্ছে টেকনিক্যাল টার্ম। তো এখানে কেমন করে সেইটা দেখতে হবে যে থিসিসটা আমার এর থেকে বেরোবে বা ডিসার্টেশনটা বেরোবে। সেটা শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে, তারপরে চ্যাপ্টার 1-এ থাকবে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এবং বা বা যদি কারোর ক্ষেত্রে এটা এম্পিরিক্যাল স্টাডি হয় এবং ইন্ডাকটিভ স্টাডি হয়, তাহলে তার মেথোডোলজিক্যাল ডেসক্রিপশন হবে। তার তো থিওরি হবে না, কারণ সে থিওরিতে পরে পৌঁছচ্ছে। এটাই একটা মজার ব্যাপার। ডিডাকটিভ স্টাডি এবং ইন্ডাকটিভ স্টাডির মধ্যে এটা একটা বড় তফাৎ। যখন আমরা ডিডাকটিভ স্টাডি করছি তখন আমরা প্রথমে একটা থিওরিটিক্যাল ফ্রেম তৈরি করছি এবং সেখান থেকে ডিডাকশন করছি, করে সেখানে আমরা আমাদের রিসার্চ প্রবলেমটাকে কোয়ালিফাই করানোর চেষ্টা করছি। আর যদি আমরা এটা ইন্ডাকটিভ স্টাডি করি, তাহলে আমরা একটা গ্রাউন্ডেড থিওরি অ্যাপ্রোচ ব্যবহার করছি। অর্থাৎ সেখানে আমরা প্রথমে স্টাডি পপুলেশন এবং তার ইউনিট অফ অ্যানালিসিস ইত্যাদি ধরে আমরা স্যাম্পলিং করে সেখান থেকে নলেজ গ্যাদার করছি, ফ্যাক্ট গ্যাদার করছি, এবং ফাইনালি আমরা শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা মিডল রেঞ্জ থিওরির দিকে এগিয়ে যাচ্ছি। ফলে সেটা একটা বটম আপ অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হবে টপ ডাউন ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে বা টপ ডাউন মডেলে, আর বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে মেথোডোলজিক্যাল ডেসক্রিপশন হবে সেকেন্ড চ্যাপ্টার, ডিটেল। থার্ড, ফোর্থ, ফিফথ যাই হোক, এটা 7টা, 8টা, 2টো, 3টে হবে, ডিপেন্ড করবে কতগুলো রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস আমি ফ্রেম করেছি। সে আমার যদি হাইপোথিসিস হয় 2টো, তাহলে এখানে চ্যাপ্টার হবে 2টো। আমার যদি রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস হয় 5টা, তাহলে এখানে চ্যাপ্টার হবে 5টা। ফলে প্রত্যেক কটা হাইপোথিসিস বা প্রত্যেক কটা রিসার্চ কোয়েশ্চেনের জন্য এক একটা চ্যাপ্টার আমাকে এখানে বরাদ্দ করতে হবে। এবং তারপরে লাস্ট চ্যাপ্টার হবে সামারি অ্যান্ড কনক্লুশন। এই সামারিটা হচ্ছে প্রত্যেকটা মাথায় রাখতে হবে, চ্যাপ্টারের শেষে কিন্তু একটা কনক্লুশন বা সামারি আমরা করছি, কিন্তু সব শেষে এই যে সামারিটা লাস্টে করছি সেটা হচ্ছে একটা গ্র্যান্ড সামারি। সেখানে সবকটা চ্যাপ্টারের মধ্যে আমরা একটা স্ট্রিমলাইনিং করানোর চেষ্টা করছি, একটা থ্রেড তৈরি করার, কমন থ্রেড তৈরি করার চেষ্টা করছি। এবং তারপরে বিবলিওগ্রাফি এবং রেফারেন্সের মধ্যে একটা তফাৎ আছে আমাদের জানা প্রয়োজন। রেফারেন্স হচ্ছে যে সমস্ত ওয়ার্কগুলো সাইটেড হয়েছে, অর্থাৎ আমি এই পুরো রিসার্চটা করতে গিয়ে যে সমস্ত রিসার্চগুলোকে আমি সাইট করেছি, সাহায্য ডিরেক্টলি নিয়েছি, তাদের আমরা সাইটেশনসের মধ্যে রাখি বা রেফারেন্সের মধ্যে। বিবলিওগ্রাফি কিন্তু অন্য। বিবলিওগ্রাফি হচ্ছে যে সমস্ত রিসোর্সগুলো আমি পড়েছি এবং সাইট করেছি সেগুলো, প্লাস যেগুলো আমি পড়িনি অথবা আমার নলেজের মধ্যে আছে, বা আমি পড়েছি কিন্তু এখানে ব্যবহার করিনি, কিন্তু আমি মনে করছি এটা ফার্দার রিসার্চের জন্য প্রয়োজন, সেই সব কিছু নিয়ে তৈরি হয় বিবলিওগ্রাফি। এই বিবলিওগ্রাফি তৈরি করাটা খুব কেয়ারফুল আমাদের থাকতে হয়। তার কারণ বিবলিওগ্রাফি শুধুমাত্র আমার রিসার্চের জন্য না, ফার্দার রিসার্চ, যেটাকে আমি বলেছিলাম আগে, যে প্রি রিসার্চ, রিসার্চ এবং পোস্ট রিসার্চ, এই পোস্ট রিসার্চের পার্ট হচ্ছে বিবলিওগ্রাফি। এখানে আমার রিসার্চ হচ্ছে একটা মানে টর্চ মার্চের মতো। অর্থাৎ আমি যেরকম টর্চ বিয়ারের, আমি সেই মশালটা হাতে করে নিলাম, আরেকজনকে দিলাম, সে আবার এইটা নিয়ে অনেক দূর দৌড়বে। অর্থাৎ আমার পরে ফার্দার যিনি রিসার্চ করবেন সে, তার জন্য এই বিবলিওগ্রাফি। ফলে এটা পোস্ট রিসার্চের পার্ট। আর অ্যাপেন্ডিসিস হচ্ছে যে সেই সমস্ত মেটেরিয়াল যেগুলো আমি এখানে ব্যবহার করেছি এবং আমি মনে করছি যে এগুলোকে আমি অ্যাটাচ করা প্রয়োজন আমার স্টাডির সঙ্গে, এবং আমার যে প্রাইমারি রিসোর্স যেগুলো আমি করেছি, সার্ভের কোয়েশ্চেনিয়ার ইত্যাদি, এগুলো সবই অ্যাপেন্ডিসিসের মধ্যে ঢোকে। ফলে এইটা একটা থিসিসের রূপ, এবং বা এটা একটা রিসার্চ রিপোর্টেরও রূপ। এবং ফাইনালি আমার রিসার্চ প্রপোজালটা শেষ হবে রেফারেন্সেস দিয়ে। রেফারেন্সেসটা কি হবে এখানে, এই যে পুরো রিসার্চ প্রপোজালটা আমি লিখলাম, সেখানে আমি যে সমস্ত রিসোর্স ব্যবহার করেছি, বুকস, জার্নালস, রিপোর্টস, নিউজ পেপার্স, হোয়াট এভার সোর্সেস, সেই সমস্তগুলোর আমরা এখানে, এবং প্রচুর স্টাইলিং মেথডস আছে, আমরা জানি অনেক রকম স্টাইলিং হয়, এপিএ, এমএলএ, শিকাগো ম্যানুয়াল, হ্যাঁ, এরকম করে হার্ভার্ড। তো যে ইনস্টিটিউটে আমি অ্যাপ্লাই করছি সেই ইনস্টিটিউটের যদি কোনো নিয়ম থাকে, তাহলে আমরা সেই নিয়ম অনুসারে রেফারেন্সিংটা করব।
এখানেও অটো রেফারেন্সিং এর একটি কনসেপ্ট আছে, যে কম্পিউটারে আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি বা লিনাক্স, বিভিন্ন সিস্টেমে আমরা এই অটো রেফারেন্সিং করতে পারি। অটো রেফারেন্সিং এর জন্য নানান রকমের সফটওয়্যারও আছে, সেগুলোর ব্যবহার কি আমি কোনো এক সময় সেই বিষয়ে আলাদা করে আলোচনা করে দেবো। যে রেফারেন্সেস মানে যে আমরা ম্যানুয়ালি অনেক সময় ধরে ধরে করি, সেটার প্রয়োজন নেই। অটো রেফারেন্সিং করতে পারলে আমার একেবারে মুহূর্তের মধ্যে পুরো রেফারেন্সিংটা আমি করে ফেলতে পারবো। তো আশা করছি যে এই আলোচনা অনেকের পারপাস সার্ভ করবে। তো সকলকে ধন্যবাদ জানাই, এবং যদি এই আলোচনাগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। ধন্যবাদ।